আপনাদের নেক্সট উইক মিড নিব, নেক্সট উইক রবিবার মিড এক্সাম, সিলেবাস চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত। দিয়ে দেবো। ছয়টা কোয়েশ্চেন থাকবে, 5টা আনসার করতে হবে, প্রতিটা মার্ক 5 করে, টোটাল মার্ক 25। ঠিক আছে? ডেট হচ্ছে নেক্সট সানডে। ঠিক আছে? গত ক্লাসে হ্যাঁ স্যার ম্যাডাম কোশ্চেন, গত ক্লাসে আমরা শুরু করে দেখছিলাম এফসিএফএস শিডিউলিং। আমাদের আজকে একটা থাকবে, এটা পুরোটাই শেষ করা। এখানে ম্যাথ মানে এরকম আরো অনেকগুলো অ্যালগরিদম আছে, আমরা বেশিরভাগই ল্যাবে দেখছি। জাস্ট একটু রিক্যাপ করব, আমি পুরোটা দেখাচ্ছি না, জাস্ট একটু রিক্যাপ করার জন্য ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, বুঝেছি। এরপর যে অ্যালগরিদমটা আছে এফসিএফএস এর পর, এটাকে শর্ট ভাবে লেখা হয় এসজেএফ। এসজেএফ এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা নন প্রিএমটিভ। প্রিএমটিভ ভার্সনটার নাম এসজেএফ নিজে, নন প্রিএমটিভ আর যেটা প্রিএমটিভ ভার্সন আছে এসআরটিএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। আমরা দুটো অ্যালগরিদমে দেখবো, ল্যাবও দেখানো হয়েছে। আপনাদের এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, মিডে চ্যাপ্টার 5 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মিনিমাম দুইটা অ্যালগরিদম আসবে, সো এভাবে প্রিপারেশন নেবেন। যেহেতু এরকম প্রসেস দেওয়া থাকবে, দেওয়া থাকবে, অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই শিডিউলিং চার্ট, তারপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে ওই টেবিলটা মারতে 1 to 5 বললাম না, এটা চ্যাপ্টার 5। এবার আসেন শুরু করি। আমাদের কাছে তিনটা প্রসেস আছে, সবগুলোর পাস টাইম দেওয়া আছে 6, 8, 7।
আমাদের নাম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। কেমন? শর্টেস্ট জব ফার্স্ট মানে কি, যেটা সবথেকে কম সেটা সবার আগে আসবে। কোথা কথা, এই তিনটার মধ্যে পাঁচটা সবার থেকে কম কার? 6 8 P1 না? তো সবার আগে লোকেট করলে কাকে পাঠাবো আমি? P1 কে পাঠাবো। আর নিচে আরেকটা P4 আছে, P4 হচ্ছে চারটা প্রসেস, P1 P2 P3 P4। P1 এর জন্য হচ্ছে 6 বাস টাইম, P2 এর জন্য 8, P3 এর জন্য 7 এবং P4 এর জন্য 3। এটা সবথেকে কম কার? P4 কম। তাহলে সবার আগে যদি সিপিইউ পায় তাহলে কে পাবে? P4 পাবে। তাহলে P4 পেলে 0 থেকে বাস টাইম কত? 3। যেহেতু আমরা নন প্রিএমপ্টিভ, এটা কি নন প্রিএমপ্টিভ ভার্সন, যদি একবার অ্যালোকেট হয় তাহলে কি হবে না, সিপিইউ থেকে তাকে টার্মিনেট করা যাবে না। তাহলে P3 শেষ, P3 এর পরে কাকে আনবো আমি? P1 কে আনবো। তাহলে P1 যদি আসে তাহলে তার জন্য কত? 6 কি 9 হবে এখানে। তারপর কি আসবে? P3 আসবে। P3 কত? 7, তাহলে হবে 16। এবং সবার লাস্টে কি আসবে? P2 আসবে, এটা আসবে কত? 24। ঠিক আছে, এতটুকু পেলাম। এরপরে আমাদের টেবিলটা ক্যালকুলেট করতে হবে, পুরো টেবিলটার মধ্যে কি কি ছিল, এটাকে কি বলা হয়? শিডিউলিং চার্ট নামে আসতে পারে, গ্যান্ট চার্ট আসতে পারে, যে কোনো একটা নামে আপনাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে চার্টটা বিল্ড করা। চার্টটার মধ্যে কি থাকে? নির্দিষ্ট পরিমাণ এই চার্টটা আপনাদের, আচ্ছা কমপ্লিশন টাইপটা লিখুন। এই চার্টটা আপনাদের অ্যালগরিদমের শেষে দেখাইতে বললে দেখাবেন। কোশ্চেনে কি কি লাগবে কোশ্চেনে বলা থাকবে, সেই অনুযায়ী আনসারটা করব। তাহলে প্রসেস কয়টা? চারটা, সবগুলো লিখি। P1 P2 P3 এবং P4। কোন অ্যারাইভেল টাইম প্রশ্ন দেওয়া আছে? নাই। তাহলে অ্যারাইভেল টাইম যদি দেওয়া না থাকে সবার জন্য অ্যারাইভেল টাইম হচ্ছে সেম 0। বাস টাইমগুলো কোশ্চেনে দেওয়া ছিল 6 8 7 এবং 3। কমপ্লিশন টাইম কোথা থেকে পাবো? এই চার্ট থেকে পাবো না? সবার আগে কে ছিল? P4 শেষে কত কমপ্লিশন টাইম? 3। P1 শেষে ছিল 9 এ, P3 শেষে 16 এ এবং P2 শেষে 24। এরপরে যেটা মেইন কাজ সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করা। তাহলে এটা কেমনে ক্যালকুলেট করে? টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে ক্যালকুলেট করে ফর্মুলা মনে আছে? ফর্মুলা কি ছিল? একটু মাথায় রাখবেন, পরীক্ষার হলে মাথা ঘোরা সবথেকে বেশি। টার্ন অ্যারাউন্ড টাইম সমান সিটি মাইনাস বিটি। টার্ন অ্যারাউন্ড টাইম সমান কমপ্লিশন টাইম মাইনাস বাস টাইম। তাহলে কমপ্লিশন টাইমও আছে বাস টাইমও আছে, বিয়োগ করেন একটা একটা। তাহলে এটা কত? 2। টার্ন অ্যারাউন্ড টাইম কি বাস টাইম ছিল না অ্যারাইভাল টাইম ছিল? আর একটু দেখি খারাপ।
ফার্স্ট টাইম হচ্ছে ওয়েটিং টাইমের জন্য ক্যালকুলেট করা লাগে। একটু চেঞ্জ করেন, টার্ন অ্যারাউন্ড টাইম সমান হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ওয়েটিং টাইম সমান টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে ক্যালকুলেট করি, আসলে এগুলো সবগুলো সমান নিয়ে আসবে কারণ এখানে সবগুলো জিরো। তাহলে 9 24 16 এবং 3, ওয়েটিং টাইম হচ্ছে এই দুটার বিয়োগফল। তাহলে ওয়েটিং টাইম কত 3, এর ওয়েটিং টাইম কত হবে 16, এর ওয়েটিং টাইম হবে কত 369, এর ওয়েটিং টাইম হবে 0। এরপর আপনাকে অনেক সময় কোশ্চেনে বলতে পারে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত। তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করেন, সবগুলো যোগ করে আমরা কি করব, যতগুলো প্রসেস তত দিয়ে ভাগ। তাহলে এখানে কয়টা প্রসেস আছে, চারটা। তাহলে 9 প্লাস 24 প্লাস 16 প্লাস 3 ডিভাইড বাই 4 যত আসে। সেম ভাবে এভারেজ ওয়েটিং টাইম বের করতে বলতে পারে, এটাও সেম ভাবে 3 16 9 0 ডিভাইড বাই 4। বুঝতে পারছি? এটা হচ্ছে যে কোনো একটা অ্যালগরিদমে যদি ফুল করতে বলে তাহলে একদম শুরু থেকে প্রতিটা স্টেপে করতে হবে। ঠিক আছে, আমাদের মেইন কাজ হচ্ছে এই টেবিলটা বের করা, চার্টটা বের করা। চার্টটা যদি বের করতে পারি টেবিল এমনি বের করা পসিবল, টেবিল যদি আসে এগুলো বের করা পসিবল। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নন প্রিএমপ্টিভ ভার্সন। নন প্রিএমপ্টিভ ভার্সনে কি হয় না, আমরা কখনো প্রসেসকে সিপিইউ থেকে বের করে আনতে পারি না। কেমন? আপনাদের এই অংশটা আমি বাদ দিচ্ছি, এটা সাধারণত অ্যালগরিদমে নাই কিন্তু বইয়ে আছে, যদি পড়ার ইচ্ছে থাকে পড়তে পারেন। আমি এটা টপিকটা এখান থেকে বাদ দিচ্ছি আপনাদের। 3 পেজ, এটা হচ্ছে 5.16 5.17 এবং 5.18 আপনাদের পরীক্ষার অংশ না। যেটা প্রিএমপ্টিভ ভার্সন সেটার নাম হচ্ছে এসআরটিএফ বা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। এটা কিভাবে করে স্যার? এটাও করার জন্য সেম কিন্তু একটু ভিন্নতা আছে, একটু ভিন্ন আছে। এটা একটু লম্বা, অ্যালগরিদমটা একটু লম্বা, একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। এসআরটিএফ এ যতবার একটা নতুন প্রসেস আসবে ততবার চেক করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যতবার একটা প্রসেস আমার কিউতে আসবে ততবার আমাকে চেক করতে হবে। আমি কি চেক করব, কেমনে চেক করব? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। রিমেইনিং টাইম হচ্ছে আর কতক্ষণ তার থেকে শেষ হতে লাগবে। রিমেইনিং টাইম বলতে রিমেইনিং বাস টাইমকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার আসেন এটা করার সময় আমরা গত বছর একটা চার্টে মেইনটেইন করছি না, এখানে দুইটা জিনিস মেইনটেইন করতে হয়। একটা হচ্ছে এই চার্ট তো আছেই, সাথে টেবিলটা মেইনটেইন করতে হয়। বুঝতে পারছি? তা আসেন টেবিলটা কিভাবে মেইনটেইন করব? একটা রাফ সেকশন করবেন, ডান পাশে একটা স্কেল করেন বা যা ইচ্ছা করেন, জাস্ট দুইটা ভাগে রাখবেন, তাহলে আপনার ভুল হবে না। ঠিক আছে, তাহলে একটা একটা করে আসি। আমার প্রসেস তার অ্যারাইভাল টাইম আছে এবং তার বাস টাইম আছে। তাহলে সবার আগে T1 আসছে 0তম সেকেন্ডে, যার বাস টাইম হচ্ছে 8। চেষ্টা করবেন এটা করার সময় শর্ট করে ফেলতে, অ্যারাইভাল টাইম অনুযায়ী যাতে ছোট থেকে বড়তে যায়। বুঝতে পারছি? এখানে যে অর্ডারে থাকুক না কেন আপনি যখন এটা বানাবেন অলওয়েজ চেষ্টা করবেন কি অ্যারাইভাল টাইমে শর্ট করার জন্য, নাহলে আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছি? এবং বাস টাইমটা বা এই টেবিলটা চেষ্টা করবেন পেন্সিল দিয়ে করার জন্য, নাহলে অনেক কাটাকাটি করতে হবে। এটা 1, তার বাস টাইম হচ্ছে 4। P3 এটা হচ্ছে 2 এবং বাস টাইম হচ্ছে 9। P4 প্রসেস অ্যারাইভাল টাইম হচ্ছে 3 এবং 5।
প্রথমে একদম শুরুতে আমার শুরুতে কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় না? 0 তে কোন প্রসেস আসছে? শুধু এই আসছে না? তাহলে তাকে কারোর সাথে চেক করার দরকার আছে নাই? আমার এখনো প্রসেস এখানের মধ্যে কিছুই আসে নাই, আমি এখানে আছি 0তম সেকেন্ডে। তাহলে P1 কে আমি অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার পরবর্তী সেকেন্ডে কি আসছে? P2 আসছে। তাহলে আমাকে এখন চেক করতে হবে দুটার মধ্যে। এখন 1 সেকেন্ড পরে আসছে না, 1 সেকেন্ড ধরে এই সিপিইউতে বসে আছে না? তাহলে বাস টাইম 1 কমে যাবে। বাস টাইম কত কমবে? 1 কমবে। এখানে আপডেট করবেন, এখানে কত আসবে? 1 কমে গেলে 7। এখন বলেন 7 বড় না 4 বড়? 7 বড়। আমার যেটা অ্যালগরিদম করতে তার নাম কি? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। যে কম তাকে অ্যাসাইন করো। তাহলে কে কম? P2 এর কম না? তাহলে আমরা P1 কে বের করে কাকে ঢুকাবো? P2 কে। এবার P2 আসবে। P2 কখন আসছে? প্রথম সেকেন্ডে। কেমন? আচ্ছা, এর এখন আমি এটাকে নিয়ে কাজ করতেছি। 1 সেকেন্ড পর আবার আসছে না? P3 আসছে। আচ্ছা, 1 সেকেন্ডে এর 1 বাস টাইম কমে যাবে না? তাহলে 4 টাকে আপডেট করে কত লিখবো? 3 লিখবো। এখন আমার তিনটা প্রসেস আমার কিউতে আছে, P1 আছে, P2 আছে, P3 আছে। তিনটার মধ্যে মিনিমাম কে? P1, P2, P2 মিনিমাম না? 3। তাহলে P2 এই থেকে যাবে, P2 কে আমি বের করতে পারবো না। তাহলে P2 এর সেকেন্ড চলে গেল, একটা সেকেন্ড গেল। এর পরবর্তী সেকেন্ড আবার আরেকটা আসছে না? আপনি যদি এখানে গোলায় ফেলেন তাহলে P2 কে এখানে বের করে ফেলবেন, এটা 2 হলো। P2 কে আবার অ্যাসাইন করবেন, 3 হবে। 3 তে আবার একজন আসছে। এখন চারটার মধ্যে মিনিমাম কে আছে? এটা 1 সেকেন্ড আরো চলে গেল, 2 হলো। P2 এই আছে, তাহলে P2 কে অ্যাসাইন করব। বুঝতে পারছি? এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সবগুলোর বাস টাইম কি হয়? 0 হচ্ছে। আপডেট করতে থাকবেন এবং এটাকে মেইনটেইন করতে হবে। হ্যালো, হয় আপনি প্রতি সেকেন্ডে একবার একবার বের করবেন আবার দিতে পারেন, অথবা আপনার এটা একবারেই লিখতে পারেন। বারবার বের করা বা আবার আনা কোনো দরকার নাই। তাহলে আমরা দেখতেছি চারটার মধ্যে কত সেকেন্ড? এটা ছিল 4 ছিল না? 4 থেকে আমরা কত করছিলাম? 3 করছিলাম যখন এই আসছিল। তাহলে দেখতেছি আমরা কাউকে দেওয়ার দরকার নাই, কারণ এই মিনিমাম। তাহলে একে সবগুলো আমরা দিয়ে দিই, পুরো টাইমটা একে দিয়ে দিই। তাহলে টোটাল টাইম বাস টাইম ছিল কত? 4। তাহলে 1 থেকে 1 এর সাথে 4 যোগ করেন কত হবে? 5। তাহলে এটা কি হয়ে গেল? 0 হয়ে গেল, একদম একদম 0 হয়ে গেছে। আগেরটা বুঝছিলেন? আগেরটা যদি বুঝে থাকেন, আগের ভাবে করলে যেরকম হয় এটা করলেও সেম। আমরা দেখতেছি চারটার মধ্যে মিনিমাম কে? P2 এর, এবং যেটা কি ছিল? 4 ছিল। তো আমার যতই টাইম যাক না কেন এর থেকে মিনিমাম তো কাউকে পাচ্ছি না, তাই পুরোটাকে আরেক টাইম দিয়ে দিই, এটাকে একবারে 0 বানাই দিই। বুঝতে পারছি এখন? তাহলে আমার P2 শেষ, আমার P2 এর কাজ শেষ। তাহলে এখন কে আসবে? এর মধ্যে মিনিমাম কে? P4 না? তাহলে P4 আসার পর এখানে কেউ আসছে নতুন আর? তাহলে এদেরকে সবাইকে কি করবো? একটার পর একটা অ্যাসাইন করে দিব। আমার আর চেক করার কোনো দরকার নাই, আর কম্পারিজন লাগবে না। তাহলে কম্পারিজন কতক্ষণ পর্যন্ত চেক করব? এই অ্যারাইভাল টাইম যতগুলো আছে ততক্ষণ পর্যন্ত চেক করলে হচ্ছে। এরপর এগুলো কি আসবে? আমাদের এসজেএফ এর যে ভার্সনটা আছে ওইটাই চলতে থাকবে। বুঝতে পারছি? তাহলে এটা কমপ্লিট করি। তাহলে P4 আসবে এখানে। P4 আসলে 5 আর 5 কত হবে? 10। তারপর কি আসবে? P1 আসবে না? P1 এ কত হবে? 17। এবং সবার লাস্টে কি আসবে? P3 আসবে। তাহলে 17 এবং 9 যোগ করলে কত হয়? 26। বুঝছো?
ঠিক আছে, বুঝতে পারছি এটা? তাহলে এখান থেকে আমরা টেবিলটা বের করতে পারবো না এখন? আমরা জাস্ট নরমালি টেবিলটা বের করব। তাহলে টেবিলটা কিভাবে বের করব? আসেন, কারণ এখানে P1 এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে আমরা যখন সিটি গুলা বের করব তখন কিভাবে বের করব সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথম হচ্ছে প্রসেস থাকবে, প্রসেসের পরে তার অ্যারাইভাল টাইম, বাস টাইম এবং সবার লাস্টে কমপ্লিশন টাইম, দেন টিএটি এবং ডব্লিউ। তাহলে P1, P2, P3 এবং P4, অ্যারাইভাল টাইম 0, 1, 2, 3, বাস টাইম হচ্ছে 7 না 8 ছিল, 8, 4, 9 এবং 5। কমপ্লিশন টাইমগুলো বের করব কোন দিক থেকে? সব সময় কমপ্লিশন টাইম চেক করবেন রাইট সাইড থেকে। কোন সাইড থেকে? রাইট সাইড থেকে। সবার লাস্টে আগে পাইছি P3, P3 এর টাইম কত? 26। তাহলে P3 এর কমপ্লিশন টাইম বসাবেন 26। এবার এদিকে আসেন, কাকে পাইছেন? P1, P1 কত? 17। তাহলে এখানে কমপ্লিশন টাইম বসাবো 17। এবার আসেন P4 কে পাইছেন 10, এরপরে 5। এরপরে টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করতে পারবো না? আগের ফর্মুলা দিয়ে এভারেস্টও বের করতে পারবো না? শেষ অ্যালগরিদম। বুঝতে পারছি এটা? প্রিএমটিভ ভার্সন গুলা একটু প্র্যাকটিস করবেন বাসায় বেশি করে, কারণ প্রিএমটিভে ভুল হয় বেশি। নন প্রিএমটিভ তো আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, যা আসছে তাই বসাই দিছি। প্রিএমটিভ ভার্সন গুলো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। এবার আসেন, যেটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম। রাউন্ড রবিন অ্যালগরিদমের সাথে সম্পর্ক কি? রাউন্ড রবিন অ্যালগরিদম যেটা আমরা পড়ব, আমরা সাধারণত কি জানি না, প্রসেসের বাস টাইম কত হবে সেটা জানি না, জানা সম্ভব না এটা, কারণ একটা প্রসেস কতক্ষণ নিয়ে শেষ করবে সে প্রসেস নিজেও জানে না। তাই বাস টাইম ক্যালকুলেট করা কখনোই পসিবল হয় না। তাহলে বাস টাইম যদি ক্যালকুলেট করতে না পারি, আমরা এতদিন যে অ্যালগরিদমগুলো পড়ছি একটা ইউজ করতে পারবো? এফসিএফএস ছাড়া আমরা যে এসজেএফ পড়লাম আজকে সেটা কখনোই ইউজ করা পসিবল না, কারণ আমরা বাস টাইমে জানি না। সে কতক্ষণ সিপিইউ নিবে আমরা তাকেই জানি না, তার কার বেশি শর্ট করব? পসিবল না। তাহলে পসিবল যদি না হয়, তাহলে যে অ্যালগরিদমটা বেশি ইউজ সেটা হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনটা কিভাবে কাজ করে? রাউন্ড রবিনে একটা টাইম কোয়ান্টাম থাকে, যার বেসিসে সিপিইউ অ্যালোকেট করা হয়। ধরেন আমার যদি কোনো একটা টাইম কোয়ান্টাম কিউ এর মান যদি 3 হয়, টাইম কোয়ান্টামের কিউ এর মান দিলাম 3, যদি 3 দেওয়া হয় এর মানে হচ্ছে যে কোনো প্রসেস, তার টপ প্রায়োরিটি থাকুক লো প্রায়োরিটি থাকুক, যে কোনো প্রসেস যদি সিপিইউ কে অ্যালোকেট করা হয় তাহলে তাকে ম্যাক্সিমাম 3 সেকেন্ড দেওয়া যাবে, তারপরে তাকে বের করে দিতে হবে। বুঝতে পারছি? ম্যাক্সিমাম কতক্ষণে দেওয়া হবে? 3 সেকেন্ড দিতে হবে, 3 সেকেন্ড পরে তাকে বের করে দিতে হবে। এটাই রাউন্ড রবিন বলে। কারণ কি, আমরা বাস টাইম যেহেতু জানি না, যদি আগে শেষ হয়ে যায় 3 এর আগে শেষ হয়ে গেলে আগেই বের হয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ তাকে 3 পর্যন্ত বা 3 সেকেন্ড পর্যন্ত আমি কি করতে দিব? সিপিইউটাকে ইউটিলাইজ করতে দিব। এটাই হচ্ছে রাউন্ড রবিন বলে। দেখেন একটা এখন দেওয়া আছে, আমি আর দেখাচ্ছি না, চার্ট এখান থেকে বুঝাচ্ছি কেমন। কোয়ান্টাম কত দেওয়া আছে? চারটা একটু জুম করে দেবো। আচ্ছা, এটা ছোট দেখাচ্ছে। টাইম কোয়ান্টাম দেওয়া আছে 4, আমাকে প্রসেস দেওয়া আছে কয়টা? 3টা। T1 এর বাস টাইম 24, T2 এর বাস টাইম 3, T3 এর বাস টাইম 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমার টাইম কোয়ান্টাম 4 অনুযায়ী আমি তাকে অ্যাসাইন করব, কেমন? এটা মূলত কাজ করে হচ্ছে এফসিএফএস এর মতো, যে আগে আসছে তাকে আমি কি করে দিব? সিপিইউ অ্যাসাইন করে দিব। কিন্তু ম্যাক্সিমাম কত? টাইম বাউন্ডারি কত দেওয়া আছে? 4। এখন 4 কোশ্চেন এটাতে 4 দাও, কোশ্চেনটা 4 দেবে,
টাইম কোয়ান্টাম সবসময় 3 দেওয়া আছে তেমন কোনো কথা নাই, কোশ্চেনে বলা থাকে যে টাইম কোয়ান্টাম কত হবে। এর টাইম কোয়ান্টাম হচ্ছে 4, টাইম কোয়ান্টাম কত 4। তাহলে আমরা অ্যাসাইন করার পর 4 সেকেন্ড পর্যন্ত তাকে টাইম দিব, এরপর বের করে দেব, ঠিক আছে। আসেন তাহলে সবার আগে p1 কে আমি অ্যাসাইন করলাম, p1 এর বাস টাইম যাই হোক না কেন, p1 আসলো 4 সেকেন্ড পরে তাকে বের করে দেব, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ড পরে বের করার পর p2 কে অ্যাসাইন করলাম, কারণ এসসিএফ এর অনুযায়ী আসতে গেলে। তাহলে p2 আসলো 4 না, কিন্তু সে কতক্ষণে হয়ে গেছে 3 তে শেষ হয়ে গেছে, আমার এতে কোনো সমস্যা নাই। তাহলে 3 তে বের হয়ে গেল, আমার 4 এর পরে 3 সেকেন্ড গেল, তাহলে কত হবে 7 হলো। তাহলে এই শেষ p2 পুরো শেষ, এখন কি আসবে p3 আসবে। তাহলে 7 যোগ 3 এও টাইম কোয়ান্টাম থেকে ছোট না, তাহলে 10 শেষ চলে গেল। এরপর কি আসবে p1 আবার আসবে, কারণ p1 কমপ্লিট হয় না, p1 যেহেতু কমপ্লিট হয় নাই, p1 কে কি করতে হবে আবার আনতে হবে। p1 এর অলরেডি 4 কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে রিমেইনিং কত আছে 20। তাহলে প্রথমে 10 থেকে 14 তে আবার হবে, আর কোনো প্রসেস নাই, সে আবার আসবে 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, তারপর শেষ হবে একটা পর্যায়ে, 26 এর পরে 30 এ গিয়ে শেষ হবে। বুঝতে পারছি? এর টাইমগুলো একটু উল্টাপাল্টা, একটু নিজেরা ক্যালকুলেট করি, তারপর সেখানে টাইমগুলো কত সোয়াপ হয়ে গেছে কি শিখে গেলাম। বুঝতে পারছি? রাউন্ড রবিন সবথেকে সিম্পলেস্ট অ্যালগরিদম, এফসিএফএস এ ফলো করে, কিন্তু কি আছে একটা টাইম বাউন্ড আছে। এটা কি আছে, টাইম বাউন্ড করে দেওয়া আছে। টাইম বাউন্ডে যদি আগে শেষ হয় সে শেষ হয়ে যাবে, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যদি শেষ না হয় সেটা আমরা রেডিউসে আবার পাঠিয়ে দেব, সেটাকে পেইন্টিং করে আবার অ্যাড করে দেব। আর সবার লাস্টে p1 যখন বের হয়ে গেছে, p2 এবং p3 উপরে চলে যাবে, সবার লাস্টে কি চলে আসবে, p1 চলে আসবে। বুঝতে পারছি? স্যার এখানে যদি p2 আর p3 যদি ইয়া বড় থাকে, বাস টাইম বড় থাকে, তাহলে এইভাবে চলতে থাকবে, মানে p1 এর পর আবার p2 আসবে। হ্যাঁ, বুঝতে পারছি? তার ক্ষেত্রে কি এই p1 শেষ হওয়া পর্যন্ত p1 রানিং করতে হবে নাকি একটা অ্যালগরিদম দেখায় আপনাকে, সেম আমি জাস্ট বাস টাইমগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন প্রসেস 1 তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0, বাস টাইম হচ্ছে 8 না একটা অড নাম্বার দিন 9। p2 তার অ্যারাইভাল টাইমও 0 ধরেন, আমি সকল অ্যারাইভাল টাইম সেম রাখতেছি, ধরেন এটা হচ্ছে 5, p3 হচ্ছে 3, ঠিক আছে। এবার আসেন অ্যালগরিদমটা ইউজ করি। আমার টাইম কোয়ান্টাম q এর মান দেওয়া আছে 4, তাহলে প্রথমে কি আসবে, p1 আসবে, এফসিএফএস এর রুল অনুযায়ী যে আগে আসছে তার আগে দাও, তাহলে 0। টাইম কোয়ান্টাম 4, তার বাস টাইম কোয়ান্টাম থেকে বেশি না, তাহলে আমি 4 পর্যন্ত ইউজ করব, তাহলে বের হয়ে যাবে। তাহলে বের হয়ে সে কই যায়, সে এখানে p1 নিচে চলে আসবে, এটা শেষ। তাহলে তার অ্যারাইভাল টাইম 0 আছে, এখন 9 থেকে 4 চলে গেছে, তাহলে বাকি আছে কত 5। তাহলে এখন কি আসবে, p2 আসবে। p2 কে আমরা কতক্ষণ টাইম দিব, 4, তার বাস টাইম বেশি যেহেতু, তাহলে 4 যোগ 4 কত হবে 8, সে বেরিয়ে যাবে না, এটা বাদ। তাহলে p2 তে এখন কতক্ষণ বাকি আছে, আর 1 বাকি আছে। কে আসবে, p3 আসবে, তার বাস টাইম আমাদের কোয়ান্টাম থেকে কম, তাহলে পুরাটা ইউজ করে ফেলবে 11, তাহলে এটা পুরাটাই শেষ। এখন আবার কি আসবে, p1 এখনো বাস টাইম বেশি না, তাহলে 15, আর আরো একটা 1 বাকি থাকে, p1 01, তারপর p2 আসবে, p2 1 শেষ হয়ে যাবে 16, এবং p1 আবার আসবে 17 শেষ। বুঝতে পারছি? এভাবে সাইক্লিক ওয়েতে চলতে থাকবে, বুঝা গেছে? এই জন্য রাউন্ড রবিন বলা, এটা রাউন্ড ওয়াইজ করতে থাকে, সার্কেল ওয়াইজ করতে থাকে। তো রাউন্ড রবিন এর সমস্যাটা কি, রাউন্ড রবিন এর সমস্যা হচ্ছে কনটেক্সট সুইচিং অনেক বেশি। যদি টাইম কোয়ান্টামের মান অনেক বড় হয় তাহলে সে স্টারভেশন প্রবলেমে যেতে পারে, আর যদি টাইম কোয়ান্টাম অনেক ছোট হয় ফ্রিকোয়েন্ট কনটেক্সট সুইচ হয়, এই কারণে ওভারহেড বেড়ে যায়, টাইম ওয়েস্ট বেশি হয়। বুঝতে পারছি? এটা একটা দিল। এরপর আসেন প্রায়োরিটি শিডিউলিং।
প্রায়োরিটি শিডিউলিং কি জিনিস? এসজেএফ যেভাবে করছি ঠিক ঠিক এক সেম, জাস্ট এখানে এসজেএফ এর মধ্যে কি ছিল, আমরা বাস টাইম অনুযায়ী শর্ট করছিলাম না, এখানে প্রায়োরিটি অনুযায়ী শর্ট করব। পার্থক্য এই জিনিসটাই লাগায়, বুঝতে পারছি? তাহলে আসেন এখানে একটা প্রবলেমের নাম দেওয়া আছে, কিছুক্ষণ আমি যে ওয়ার্ডটা উচ্চারণ করছি, স্টারভেশন প্রবলেম। স্টারভেশন কি জিনিস? সে রেডি কিউতে অনেকক্ষণ ধরে বসে আছে, সিপিইউ পায় নাই, এই জিনিসটাকে বলা হয় স্টারভেশন প্রবলেম। অর্থাৎ সে রেডি, অর্থাৎ যে কোনো সে সিপিইউ পেলে তার এক্সিকিউশন করতে পারবে, কিন্তু তার আগে টপ প্রায়োরিটির কেউ একজন বসে আছে, যার কারণে সে কি পাচ্ছে না, সিপিইউ পাচ্ছে না। এই ধরনের প্রবলেমটাকে বলা হয় স্টারভেশন প্রবলেম। স্টারভেশন প্রবলেম থেকে কিভাবে সলভ করা যায় সেটা হচ্ছে এজিং। এজিং মানে হচ্ছে যত টাইম যাবে আমি বাকি প্রসেসগুলোর প্রায়োরিটি আস্তে আস্তে বাড়াতে যাবো, এক পর্যায়ে হায়ার প্রায়োরিটি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে সিপিইউটা পেয়ে যাবে। এটাই হচ্ছে এজিং। এটা কিন্তু একটা কোশ্চেন, স্টারভেশন প্রবলেম অর্থাৎ শিডিউলিং এর কিছু প্রবলেমের নাম হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে স্টারভেশন, এবং তার সলিউশনটা কি, ডেফিনেশনটা একটু মনে রাখবেন। প্রায়োরিটি শিডিউলিং আসেন একটা করি। এজিং মানে হচ্ছে যত টাইম যাবে আমরা সবগুলো প্রসেসের প্রায়োরিটি আস্তে আস্তে বাড়াতে থাকবো। তাহলে এক পর্যায়ে কি হয়, যেটা সিপিইউতে আছে তার থেকে প্রায়োরিটি বাকি যেগুলো আছে সেগুলো বেড়ে যায়, এক পর্যায়ে তাকে আমরা মানে সিপিইউ থেকে বের করে দিতে পারি। এর ফলে স্টারভেশন হয়। স্টারভেশন কেন হয় এটা একটু দেখবো এখন। এখানে কয়টা প্রসেস আছে? 5টা প্রসেস আছে। প্রসেস, তারপর হচ্ছে বাস টাইম, তারপর হচ্ছে প্রায়োরিটি। এখানে কাকে প্রায়োরিটি দিছে? লোয়ার প্রায়োরিটির মান যদি লো হয় তাহলে সে আমার আগে আসবে, বুঝতে পারছি? ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার আছে, অর্থাৎ প্রায়োরিটি 1 যদি থাকে তাহলে সেটা হচ্ছে টপ প্রায়োরিটি। প্রায়োরিটি 1 হচ্ছে কি আমাদের এখানে টপ প্রায়োরিটি। প্রশ্নের যেভাবে ইচ্ছা আসতে পারে, আমার হতে পারে যেটা ছোট নাম্বার তার প্রায়োরিটি সব থেকে বেশি, অথবা যেটা বড় নাম্বার সেটার প্রায়োরিটি সব থেকে বেশি, যে কোনো একটা থাকতে পারে, কোশ্চেনে সেভাবে মেনশন করা থাকবে, বুঝতে পারছি? তো সে অনুযায়ী একটা কোশ্চেনটা পড়বে। তাহলে আমার কাছে P1 10 3, P2 2 4, sorry, P2 1 1, P3 2 4, P4 1 5 এবং P5 5 2। তাহলে আমার প্রায়োরিটির মান লো হলে সে আমার জন্য হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, কেমন? তাহলে এখানে লোয়েস্ট কে, প্রায়োরিটির মান লো কত? 1 না? সেটা কি না? তাহলে সবার আগে এই কি করবে, সিপিইউটা অ্যাক্সেস করতে পারবে। এটা নন প্রিএমপ্টিভ ভার্সন। এটা কোন ধরনের ভার্সন? নন প্রিএমপ্টিভ, অর্থাৎ যদি সিপিইউ পায় তাকে আমি বের করতে পারবো না। তাহলে P2 কে অ্যাসাইন করেন, তাহলে 0 থেকে P2 তার বাস টাইম কত? 1, তাহলে 1 সেকেন্ড পরেই শেষ। তাহলে এটা শেষ হয়ে গেছে, শেষ। এরপরে প্রায়োরিটি কার? 2 এর না? এর প্রায়োরিটি বেশি না? তাহলে আমি একে সিলেক্ট করলাম, একে আনেন P5। P5 যদি হয় বাস টাইম কত? 5, তাহলে 6 এ শেষ হবে, এটা শেষ। এরপরে কি P1, তাহলে P1 কে সিলেক্ট করেন, P1 এর সাথে বাস টাইম হবে 10 যোগ হবে, তাহলে 16। এরপরে কি আসবে? P3 আসবে, তাহলে P3 আসলে তার বাস টাইম কত? 2, তাহলে 18 এ শেষ হবে, এবং সবার লাস্টে P4 যে 19 এ গিয়ে শেষ হবে। এখন দেখেন কোথায় স্টারভেশনটা আসছে। এর বাস টাইম সবথেকে কম ছিল না, কিন্তু অনেকক্ষণ ওয়েট করে বসে আছে না, একদম লাস্টে গিয়ে সিপিইউ পেয়েছে, এটাকে স্টারভেশন বলে। তার প্রায়োরিটি লো হওয়ার কারণে সবার লাস্টে গিয়ে সে সিপিইউ পেয়েছে,
এই যে এতক্ষণ ওয়েট করা লাগছে কিন্তু জাস্ট সে একটা সাইকেল ফেলে হয়ে যেত, ওইটাই সে পায় না। এটাকে স্টারভেশন প্রবলেম বলা হয়। এবং এজিং করা মানে হচ্ছে আমি এর প্রায়োরিটির মান আস্তে আস্তে বাড়তে থাকবো, অর্থাৎ 5 থেকে কিছুক্ষণ পরে সে 4 হবে, 4 থেকে 3 হবে, 3 থেকে 2 এবং সবার লাস্টে 1 হবে। এবং এক পর্যায়ে সে টপ প্রায়োরিটি পেয়ে উপরে চলে আসবে। এভাবেই সলভ করা যায় স্টারভেশন প্রবলেম। বুঝতে পারছি? এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ ভার্সন। তাহলে আমরা সিপিইউ তে আছে, আমরা তাকে হাতও দিইনি। এবার আসলে প্রিএমপ্টিভ ভার্সন আছে এটার। আচ্ছা, প্রায়োরিটি শিডিউল এর সাথে রাউন্ড রবিন কিন্তু মিক্স করা যায়। কেন? হ্যাঁ দেখেন, এখানে কোনো টাইম কোয়ান্টাম ছিল, যতক্ষণ বাস টাইমে ততক্ষণই ইউজ করে ফেলছি, কিন্তু এটা কি ইমপ্লিমেন্টেবল আমাদের জন্য? আমরা বাস টাইম জানি না। আমরা যদি বাস টাইম জানি না, আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এবং এটার জন্য আমরা রাউন্ড রবিনটাকে ইউজ করতে পারি। এই স্টারভেশন প্রবলেম ওভাবেও সলভ করা যায়। তো রাউন্ড রবিন মানে কি? একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি তাকে সিপিইউ দিবে, এরপর বের করে দিব। মানে প্রিএমপ্টিভ ভার্সন যদি আমরা করতে চাই, তাহলে এখানে টপ প্রায়োরিটি কার? এর না টপ প্রায়োরিটি এর না। তাহলে দেখেন এই টাইম কোয়ান্টাম কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। 0 থেকে 2 পর্যন্ত গেলাম, কেমন? তাকে বের করে দিলাম, তাও তার টপ প্রায়োরিটি না। প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, বা এর থেকে টপে কেউ আসছে, বা এর সমান কেউ আসছে, কেউ আসে না, তাহলে সে আবার সিট করবে 2 সেকেন্ড পর। তাহলে 4 সেকেন্ড হলো। 4 সেকেন্ড অনেকগুলো প্রসেস আসছে, কিন্তু তার সমান কেউ আছে নাই, তার থেকে টপ প্রায়োরিটি কেউ নাই, তাকে আবার সিট দিতে। বুঝতে পারছি? এরকম করতে করতে 70 দিয়ে এসে গেছে। বুঝলেন? জি স্যার। দেখাই যায় রাউন্ড রবিনে কি হতো? যতক্ষণ টাইম কোয়ান্টাম এরপরে বেড়ে যাবে, ঠিক না? প্রথমে কি আসলো? P1 আর P4। এই অবস্থা 2 সেকেন্ড পরে বের করে দিব না? তো বের হয়ে সে আবার কই যাবে? রেডি কিউতে যাবে না? এর প্রায়োরিটি কত? 1। এর সমান বা এর থেকে উপরে কেউ আসছে এখন পর্যন্ত আর নাই, তাহলে সে আবার আসবে না? আমার প্রায়োরিটি শিডিউলিং কি করে? যার টপ প্রায়োরিটি তাকে নিয়ে চলে আসে। সে এফসিএফএস ফলো করে না এখানে। সে কাকে ফলো করবে? প্রায়োরিটিকে ফলো করবে। তাহলে এখানে আমি যখন ছিলাম তাহলে স্যার এখানে ওর রাউন্ড রবিনের রুলস গুলো ফলো করতে হবে। হ্যাঁ, তাহলে P1 4 এবং প্রায়োরিটি আছে 3, P2 5 প্রায়োরিটি 2, P3 8 priority 2, P4 7 priority 1, P5 5 না 3 priority 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 সেকেন্ড পরে এটা 7 থেকে আপডেট হয়ে কত হবে? 5 হবে। ঠিক আছে? এখন টপ প্রায়োরিটি কে? P4 না? সে আবার সিলেক্ট করলে আবার আসলো, সে আবার 2 সেকেন্ড পেল 4, তাহলে 2 কমা ওইটাকে কত হবে? 3 হবে। এখন টপ প্রায়োরিটি P4 এর না, আবার P4 যাবে, তাহলে 6 আপডেট হয়ে কত হবে? 1 হবে। এখন টপ প্রায়োরিটি P4 এর না, আবার যাবে, গেল। এবং সে এখন টাইম কোয়ান্টামের আগেই শেষ হয়ে যাবে, যেহেতু 1 সেকেন্ড লাগতেছে, তাহলে এটা গেল না। এটাকে জাস্ট একবারে লিখছে 0 to 7। বুঝতে পারছি? কিন্তু আপনারা চাইলে এভাবে করতে পারেন রাউন্ড রবিন এর রুলসটাকে ফলো করে। তাহলে এবার কাকে পাবো? দুইটা প্রায়োরিটি সেম, P2 এবং P3, ঠিক না? তাহলে প্রথমে P2 কে যাবে, আর রাউন্ড রবিন কি করে? এফসিএফএস ফলো করে, যে আগে আসছে তাকে পাঠিয়ে দিব। তাহলে একে পাঠান P2, P2 কে পাঠালাম, কতক্ষণ পাবে? 2 সেকেন্ড পাবে না? তাহলে 5 থেকে 2 কমে কত হবে? 3 হবে, এবং 7 এর সাথে যোগ করে 9 আসবে। এখন সেই রেডি কিউতে নিচে যাবে কেন? জি স্যার। তাহলে এখন টপ প্রায়োরিটি এখন কি আছে? P3 আছে, তাহলে আমি P3 যাবে। P3 আসলো, P3 এর 2 সেকেন্ড কমান, এখানে 6 হবে, এবং এখানে কত হবে? 11 আসবে।
P3 নিচে চলে গেলে এখন উপরে গিয়ে আবার P2 না, আবার P2 যাবে, P3 জায়গায় চলে যাবে। বুঝতে পারছি? এই কারণে দেখেন P2 P3 বারবার নিচে ছিল, একটা পর্যায়ে লাস্টে P5 আসছে। বুঝতে পারছি অ্যালগরিদমটা? মাথায় ঢুকছে সবার? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা গোলাই ফেলবেন, এটা শিওর। একবার প্র্যাকটিস করবেন। আমরা রাউন্ড রবিন যখন দেখছি তখন একটা প্রসেসিং চলে আসছিল না, তখন এখানে আসে P2 যখন এখান থেকে কমপ্লিট করছে সেখানে নিচে চলে আসবে না, এটা মুছে দিব, P2 কো চলে আসবে, এখানে চলে আসবে। আবার P3 আমরা টপ প্রায়োরিটি হয়েছে, P3 চলে গেল, তাহলে P3 এখান থেকে মুছে P3 নিচে চলে আসবে না। এখন প্রায়োরিটি এর উপরে কে P2, আবার কাকে পাবো পরে P2 আসবে, সে তাকে যখন শেষ করলো P2 আবার নিচে চলে যাবে না, কমপ্লিট করার পরে এদিকে সবার লাস্টে চলে যাবে, তাহলে তার প্রায়োরিটি 2, তাহলে তার উপরে কি আছে P3 আছে, তাহলে P3 আছে না, এবার বলতে হবে বুঝতে পারছি? নন প্রিএম্পটিভ এটা যেরকম ফার্স্ট ইন ফার্স্ট আউট সাপোর্ট করতে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট নন প্রিএম্পটিভ হ্যাঁ, সে এফসিএস রাউন্ড রবিং এফসিএস ফলো করে। একটা প্রাইভেট মধ্যে একটা সিক্রেট এটা প্রায়োরিটি কিছু যেমন আপনার কোনোটাই 3 হ্যাঁ P1 P5 হ্যাঁ এখানে P1 আগে যাচ্ছে, এই জন্য তো এফসিএস আসছে, এই টাইগার জন্য এফসিএস জাস্ট টাইটা ব্রেক করার জন্য, যেহেতু আমরা বাস টাইমের উপর কিছু জানি না, আমরা কিছুর উপর তো আমার তাকে অর্ডারিং করতে হবে। আমার কাককে একটা প্রায়োরিটি দিতে হবে না, তাই অ্যারাইভাল টাইম অনুযায়ী আমি যেহেতু জানি অ্যারাইভাল টাইমটাকে শর্ট করলাম, সেজন্যই আমরা আগে যে প্রসেস 1 আসছে তাকেই আমরা আগে সিলেক্ট করলাম। এরপর আসেন, এগুলো অ্যালগরিদম না, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা, অ্যালগরিদম এতটুকু পর্যন্ত। যেগুলো পড়াইছি এগুলো মোটামুটি বুঝছেন আশা করি। প্রথমটা কি ছিল? এফসিএফএস ছিল, যে আগে আসবে তারে পাঠিয়ে দিব, চলে গেল। এরপরে কি বললাম? এসজেএফ করলাম, এরপরে এসআরটিএফ করলাম, এরপরে রাউন্ড রবিন করলাম, প্রায়োরিটি শিডিউলিং উইথ রাউন্ড রবিন। সবগুলো অ্যালগরিদম মাস্ট প্র্যাকটিস করবেন, আপনাদের মিডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বা দুইটা কোশ্চেন এখান থেকেই দেখবেন, নাম্বারও তাহলে বুঝতেছেন বেশি। প্রসেসগুলো দেওয়া থাকবে, অ্যাপ্লাই করে হ্যাঁ এখান থেকে জিন্দেগিতেও দেখবেন। আপনি কিছু দেখা যাক। আচ্ছা এবার আসেন মাল্টি, কোনটা প্রশ্ন দেওয়া থাকবে, আর যদি প্রশ্ন অ্যারাইভাল টাইম মেনশন করা না থাকে মনে করবেন কি সকলে সেম টাইম আসছে। স্যার এটা কোনটা বেস্ট যদি আমরা এভারেজ টাইম হিসাব করি? এভারেজ টাইম হিসাব করলে সবথেকে ভালো হচ্ছে এসজেএফ, এফজেএফ থেকে বেটার কেউ নাই। এসজেএফ আমরা অ্যাপ্লিকেবল না কেন, তার লাস্ট টাইম অনুযায়ী শর্ট করতে হয়, এই জন্য রাউন্ড রবিন আসছে। কারণ রাউন্ড রবিনকে সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, কারণ আমার প্রায়োরিটির একটা ব্যাপার সেপার আছে, তাই প্রায়োরিটি উইথ রাউন্ড রবিন আসছে। মানে এটাই ইউজফুল আর কি, সব থেকে বেশি ইউজফুল হচ্ছে প্রায়োরিটি উইথ রাউন্ড রবিন, এটাই সব থেকে বেশি ইউজ করা হয়। এবার আসেন মাল্টি লেভেল কিউ। মাল্টি লেভেল কিউ বলতে এটা কি জিনিস? আবার কিউ পড়ছেন না? জি স্যার। কিউ কি জিনিস? ফার্স্ট ইন ফার্স্ট কিউ কি জিনিস? লিফো না ফিফো? ফার্স্ট ইন ফার্স্ট ফিফো না লিফো কোনটা? ইভো সবাই শিওর ফিফো? জি স্যার ফার্স্ট আপনাদের খুব মনে এখনো কোশ্চেন আছে, কয়েকজন আনসারও দিতেছেন না। লিফো না ফিফো? ইভো শিওর? স্ট্যান্ডার্ড এটা যদি পরীক্ষা হলে ভুল করেন তাইলে আর কিছু বলার নাই। কিউ মানে কি? লাইন না? জি স্যার। কিউ মানে কি? লাইনে দাঁড়ানো। আপনি সবার লাস্টে আসছেন, আপনাকে আগে সে সার্ভ করবে নাকি সবার ফার্স্টে আসছে তাকে সার্ভ করবে? সবার ফার্স্টে যে আসছে তাকেই ফার্স্টে সার্ভ করা হবে। এই ফিফো মানে হচ্ছে যে কিউ,
বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, বুঝতে পারছি? আর স্ট্যাক মানে কি? স্ট্যাক মনে রাখবেন বইয়ের উপর বই সাজানো। তাহলে আপনি সবার নিচেরটা টান দিবেন না উপর থেকে নেবেন? উপর থেকে নিব না, কারণ কি নিচের থেকে টান দিলে সব বই পড়বে, ঝামেলা বাড়বে, তো উপর থেকে নিব। লাস্ট ইন ফার্স্ট আউট, বুঝতে পারছি? দুইটা জিনিস একটা জিনিস কিউ মনে রাখবেন লাইন দিয়ে, আর স্ট্যাক কিভাবে মনে রাখবেন? বইয়ের স্তূপ দিয়ে। আমি যেভাবে মনে রাখতাম এটা সব থেকে ভালো হবে। হ্যাঁ, ধরতে তো হবে। আপনি একটা মেমোরি অ্যাড্রেস উপরের থেকে ধরে নিচের থেকে কেন টান দিবেন? এটা তো পসিবল না, না? আচ্ছা, মাল্টি-লেভেল শিডিউলার ডিফাইন্ড বাই দ্য ফলোইং প্যারামিটারস। এটাও একটা শিডিউলিং অ্যালগরিদম যেখানে মাল্টি লেভেল থাকে, অর্থাৎ অনেকগুলো লেভেল থাকে। আমরা কিউ পড়ছি না, রেডি কিউ পড়ছি না? এখন কিউ এর সংখ্যা বাড়াচ্ছি। আমরা তখন কি করছি? কিউ একটা পড়ছি না, সবগুলো একটা কিউতে এসে জমা হয়েছে। কিন্তু মনে করেন আপনার সিস্টেমটা মাল্টি কোর, প্রতিটা কোর একটা সিপিইউ না, তো প্রতিটা যদি একটা সিপিইউ হয়, সে নিজে নিজের মতো অ্যালগরিদম রান করতে পারবে না। তখন এই কনসেপ্টটা আসে, সেটা হচ্ছে মাল্টি লেভেল কিউ। এবং তার জন্য অ্যালগরিদম ভিন্ন ভিন্ন থাকতে পারে। এমনও হতে পারে আমি একটাতে রাউন্ড রবিন ইউজ করলাম, একটাতে প্রায়োরিটি রাউন্ড রবিন ইউজ করলাম, একটাতে আমরা এফসিএফএস ইউজ করলাম, হতেই পারে। যতগুলা কোর আমার যে অনুযায়ী ডিজাইন করা হবে সে অনুযায়ী অ্যালগরিদম কি করতে পারবে? ইউজ করতে পারবে। তাহলে আসেন প্রথমে এখানে যে যে ডিফাইন করা লাগে সেটা হচ্ছে নাম্বার অফ কিউস, কয়টা কিউ থাকবে আমার কাছে আসলে। শিডিউলিং অ্যালগরিদম ফর ইচ কিউ, আমরা কি করতে পারি বলছি? প্রতিটা কিউকে বা প্রতিটা কোরের জন্য আলাদা আলাদা অ্যালগরিদম ইউজ করতে পারি। তাহলে কোনটার জন্য কাকে বসাবো? মেথড টু ডিটারমাইন হুইচ কিউ এ প্রসেস উইল এন্টার হোয়েন দ্য প্রসেস নিডস সার্ভিস। তাহলে মাল্টিপল কিউ আসছে না আমার কাছে? তাহলে মাল্টিপল কিউ থাকলে একটা প্রসেস যখন আসবে কোন কিউতে যাবে সেটার একটা মেথড আগে থেকে ডিফাইন করা লাগবে। এবং সবার লাস্টে শিডিউলিং অ্যামং দ্য কিউস। এখন মনে করেন আমি সিঙ্গেল করে মাল্টি কিউ, সিঙ্গেল কোর আমার সিপিইউ মানে একটা কোরে আছে বা একটা সিপিইউ আছে, কিন্তু আমার কাছে মাল্টিপল কিউ আছে, তাহলে তাকে কিভাবে অ্যাসাইন করব? সেটার জন্য একটা কি আছে? শিডিউলিং অ্যালগরিদম আছে। কেমন দেখেন দেখতে কি রকম? মাল্টিপল কিউ আছে এবং তাদের মাঝখানে আমি একটা কি সেট করে দিলাম? প্রায়োরিটি। হায়ার প্রায়োরিটি আগে কি করবে? আগে একে ক্লিয়ার করবে, তারপর কই যাবে? পরেরটায় যাবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? মাল্টি লেভেল কিউ দেখতে আসলে কি রকম বা কেন ইউজ করা হয় দেখেন। রিয়েল টাইম প্রসেস, মনে করেন আপনি আপনার মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, এখন আপনার সিপিইউ টাইম কোথায় বেশি দেওয়ার কথা? ফেসবুক অ্যাপের মধ্যে দেওয়ার কথা না? আপনার পিছনে ক্লক একটা চলতেছে না, উপরে চলতেছে, ক্লক চলতেছে, আপনি মনে করেন একটা ক্যালেন্ডার ওপেন করে রাখছেন, টাইমার ওপেন করে রাখছেন, এগুলো চলতেছে না? কিন্তু সবার থেকে বেশি কাকে প্রায়োরিটি দেওয়ার কথা? আপনার যেটা সামনে আছে, আপনি যেটাকে ইউজ করতেছেন বর্তমানে, তার প্রায়োরিটি সব থেকে বেশি হওয়ার কথা। না হলে কি হবে? ফেসবুকে ল্যাগ করা শুরু করবে না, আটকে যাবে, প্রসেস করার সময় আটকে যাবে। মনে করেন আপনি একটা পোস্ট করতেছেন, হোল্ড হয়ে গেছে, লোডিং দেখাচ্ছে আপনার, কেমন? এটা তো আপনি চান না। তাই রিয়েল টাইম প্রসেসকে কি দেওয়া হয়? হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আপনি যেটাকে বর্তমানে কি করতেছেন? ইউজ করতেছেন। এরপর সিস্টেম প্রসেস। সিস্টেম প্রসেস হচ্ছে আন্ডারলাইন প্রসেসগুলা। যেহেতু একে আমরা কি র্যাম দিব কিছু পরিমাণ, একে আমরা কি দিব? কি ক্লকটা চলতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে। ক্লক দেখবেন টাইম হঠাৎ করে অফ হয়ে গেছে, কোনো আপডেট হয়নি, আপনি কি করতেছেন? 10 ঘন্টা ধরে মনে করেন ফেসবুক চালাচ্ছেন, আপনার ওই ক্লকটা আপডেট হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন না আপনার সময় কোন দিকে গেছে। হতে পারে এগুলা না হওয়ার জন্য এরকম প্রায়োরিটি বেসিসে করা হয়, আমাদের কিউগুলো ডিজাইন করা হয়ে থাকে। আমরা দেখলাম কি লোয়ার যেগুলো প্রায়োরিটি আছে তাকেও কি করা হয়? সিপিইউ দেওয়া হয় একটা সময় পর, যাতে কি না হয়? সার্ভেশন না হয়। এবং এভাবে আমাদের উপরে বোঝা যায় না, আমরা উপর থেকে বুঝতে পারি না আসলে কি হচ্ছে, ল্যাগ হচ্ছে, কিন্তু আমরা সেটাও বুঝতে পারবো না। এরপর আসেন মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এটা জিনিসটা কি? ফিডব্যাক মানে হচ্ছে আপনাকে জানানো বা আপনাকে একটা কিছু বলা। ফিডব্যাক মানে বুঝেন না? বুঝেন ফিডব্যাক মানে কি? মনে করেন আপনি কোন একটা প্রসেস বা একটা সার্ভিস ইউজ করছেন, তা আপনি জানাবেন সার্ভিসটা ভালো কি খারাপ। এটা
এটা হচ্ছে ফিডব্যাক দেওয়া। তো এখানেও একটা ফিডব্যাক সিস্টেম আছে, মাল্টি লেভেল কিউতে একটা ফিডব্যাক সিস্টেম আনা যায়। এখানে কি কি লাগে, সেম নাম, যেহেতু মাল্টি লেভেল কিউ আমার কি থাকবে, নাম্বার অফ কিউজ থাকবে, শিডিউলিং অ্যালগরিদম ফর ইচ কিউ যেটা আগে দেখে আসছি। এরপরে হচ্ছে এটা আগের যেটা মাল্টি লেভেল কিউ ছিল সেখানে এই কয়েকটা লাইন নাই। আগেরটা আমরা প্রায়োরিটি কি করতে পারতাম না, বাড়াতে বা কমাতে পারতাম না, যেটা এজিং বলছিলাম, সার্ভেশন প্রবলেম যেটা। এখানে কি করতে পারি, একটা প্রসেসকে আপডেট করতে পারি বা ডাউনগ্রেড করতে পারি, এর মাধ্যমে সার্ভেশনটা হয় না। লিটারালি সার্ভেশন না হওয়ার জন্য এই দুটো মেথড ইউজ করা হয়, ঠিক আছে। আর এটা তো আছে, এবং এজিংটা আলাদা একটা কি করা যায়, আরেকটা অ্যালগরিদম ইউজ করা হয় এজিং এর জন্য, যার মাধ্যমে আমরা হয়তো প্রসেসকে আপগ্রেড করব বা ডাউনগ্রেড করব, ঠিক আছে। এটা বর্তমানে সবথেকে বেশি ইউজফুল যে অ্যালগরিদম সেটা হচ্ছে এটা, বর্তমান ওএস এর মধ্যে যেটা ইউজ করা হয়। তো দেখেন একটা এক্সাম্পল দিল, এখানে তিনটা কিউ আছে। প্রথম কিউতে রাউন্ড রবিন ইউজ করা হচ্ছে যেখানে টাইম কোয়ান্টামের মান কত 8, আরেকটা কিউ আছে যেখানে কত 6, আরেকটাতে কি ইউজ করা হয়েছে, এটা আমি শুরুতে বলছি যতগুলা কিউ ততগুলা অ্যালগরিদম আমি কি করতে ইউজ করতে পারবো আমার নিজের মতো করে। এবং কি করা যাচ্ছে, প্রসেসকে আমরা এই কিউ থেকে কিউতে আনতে পারতেছি, এবং যেটা আমাদের ফিডব্যাক কিউতে ছিল, মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে কি করতে পারতাম, তাই আমরা আপগ্রেড করতে পারবো, না হলে ডাউনগ্রেড করতে পারবো। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, বুঝতে পারছি। এটা অ্যালগরিদমটা একটু করে एग्जांपल দেওয়া আছে, একটু বাসায় পড়বেন। এগুলো কোথায় ইউজ করা হয়, মাল্টিকোর সিপিইউ, প্রথমে বলছি যদি মাল্টিপল কোর থাকে এরকম জিনিস করে সবসময় ইউজ করে। তারপর হচ্ছে মাল্টি থ্রেডেড কোর্স, অনেক সময় সিঙ্গেল কোর হয় কিন্তু মাল্টিপল থ্রেড রান করা যায়, সেখানেও শিডিউলিং অ্যালগরিদম এটা লাগে। তারপর নুমা সিস্টেম, হেটারোজেনাস মাল্টি প্রসেসিং। হেটারোজেনাস বলতে হেটারো আর হোমো, পড়ছেন এই দুটো ওয়ার্ড জানেন, হেটারো আর হোমো কি জিনিস। হোমো মানে হচ্ছে সেম, হোমো মানে কি সেম, হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। হেটারো মানে কি ডিফারেন্ট। হেটারোজেনাস মাল্টি প্রসেসিং মানে হচ্ছে প্রসেসগুলো সবগুলো একটা থেকে একটা পুরোটাই ডিফারেন্ট, হয় তার পিসিবি ডিফারেন্ট হইতে পারে, অথবা সেই প্রসেসটা নিজেই ডিফারেন্ট হইতে পারে, পুরোটাই ডিফারেন্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মাল্টিপল প্রসেসর শিডিউলিং অ্যালগরিদম ইউজ করে থাকি। এবার আসেন সিস্টেমেট্রিক মাল্টি প্রসেসিং বা এসএমপি ইজ হোয়ার ইচ প্রসেসর ইজ সেলফ শিডিউলিং। এই নিজেদের মধ্যে শিডিউল হতে পারে। অল থ্রেডস মে বি ইন এ কমন রেডি কিউ। প্রথমটা সবগুলো থ্রেড পেয়ে আছে একটা রেডি কিউতে আছে, এবং তাকে আমরা কি করতেছি, নিজেদের অনুযায়ী আমরা বিভিন্ন কোরে অ্যাসাইন করতেছি, অথবা প্রতিটা কোরের জন্য আলাদা কিউ আছে তার থেকে অ্যাসাইন হচ্ছে, এবং এটার মধ্যে যে কোনো একটা পসিবল। Recent trend to place multiple processor cores on same physical chip. বর্তমান যেটা ট্রেন্ড হচ্ছে সেটা হচ্ছে একটা চিপের মধ্যে মাল্টিপল কোর থাকতে পারে, মাল্টিপল থ্রেড থাকতে পারে। আমরা যখন কোন একটা যে কোনো একটা সিপিইউ, মনে করেন আমি একটা ল্যাপটপ পারচেজ করবো বা ডেস্কটপ পারচেজ করবো, তখন সবার প্রথমে দেখা উচিত করতে আমার সিপিইউটা কিরকম, কোর বেশি থ্রেড বেশি, তাহলে ফাস্টার কোন সেন্সে, মাল্টিপল কি আছে তার থেকে কোর আছে, মানে মাল্টিপল সিপিইউ আছে। যদি সিপিইউ মাল্টিপল থাকে, মাল্টিপল কি থাকতে পারে, মাল্টি লেভেল আমাদের প্রসেসর সিস্টেম থাকবে, শিডিউলিং অ্যালগরিদম রাখতে পারবো, তত বেশি ফাস্টার দেখা যাবে উপর থেকে। সে আসলে ফাস্টার না, কিন্তু উপর থেকে যখন আমরা ইউজ করি মনে হয় অনেক বেশি ফাস্ট হচ্ছে, কিন্তু কাজ করতেছে ওই সিঙ্গেল থ্রেড যেগুলো কোর আছে ওগুলোর মতো। কিন্তু মাল্টিপল থাকার কারণে আমরা উপর থেকে দেখতে মনে হয় কি অনেক বেশি তাড়াতাড়ি চলতেছে। জিনিস আগেরটাই, জিনিস পুরানো জিনিস। faster and consumes less power. less power এই ব্যাপারটা পুরাটা আর্কিটেকচারের উপর ডিফাইন করা। কিছু কিছু সিপিইউ আছে যেগুলা অনেক বেশি পাওয়ার কনজিউম করে কিন্তু প্রসেস দেয় অনেক কম, আমাদের পারফরম্যান্স খুবই কম। আবার কিছু কিছু আর্কিটেকচার আছে অনেক ভালো, যেমন বর্তমানে এএমডি প্রসেসরগুলা, এএমডি যেগুলো বর্তমান প্রসেসর আছে তাদের পাওয়ার খুব কম লাগে,
কারণ তাদের আর্কিটেকচারটা ওইভাবে ডিফারেন্ট করা। আর্ম যে আর্কিটেকচার ওরা ডিজাইন করছে বা ইনভেন্ট করছে, এটা পুরাটাই হচ্ছে পাওয়ার কনজাম্পশন খুবই কমাইছে। ওটা হচ্ছে পুরাটা ওদের ইঞ্জিনিয়ারদের মাথা, এটা অন্য কিছু নেই। ফাস্টার কেন? উপর থেকে দেখতে মনে হয় মাল্টিপল কোর, যেহেতু উপর থেকে দেখতে মনে হয় কি হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে, কম পাওয়ারে ফাস্ট কাজ দিচ্ছে। মাল্টিপল থ্রেডস পার কোর অলসো গ্রোয়িং। এখন চেষ্টা করা হচ্ছে সিঙ্গেল কোরে যাতে আরো কি বেশি পরিমাণ থ্রেড দেওয়া যায়। থ্রেড যত বেশি তত বেশি থ্রেড রান করতে হবে, তত বেশি প্রসেস রান করতে হবে একটা সিঙ্গেল কোর, এবং আমাদের আরো ফাস্টার হবে। এই জিনিসটার জন্য নিচে দেখানো হলো কি, সি মানে হচ্ছে কম্পিউট সাইকেল, এম মানে হচ্ছে মেমোরি স্টল সাইকেল। তো মাল্টিপল যেহেতু আছে, আমরা মাল্টিপল সেগমেন্ট অনেকগুলোকে ভাগ করছে, টাইম অনুযায়ী একটার পর একটা অ্যাসাইন হচ্ছে, ইউজ করতেছে। এখন প্রতিটা থ্রেডের জন্য এরকম আলাদা আলাদা হবে। ওইটা একটা থ্রেডে ছিল, সিঙ্গেল থ্রেডে এরকম হতে পারে একটা প্রসেস আসছে, তার নিজস্ব মেমোরিও আছে, হোল্ড করে রাখছে, সে কিছুক্ষণ সিপি ইউজ করতেছে এবং সাথে কিছু মেমোরি ইউজ করতেছে। এরকম যদি মাল্টিপল থ্রেড থাকে তাহলে সে মাল্টিপল এরকম দেখাতে পারবে, ইউজ করতে পারবে। অর্থাৎ আমরা দেখতে পারবো কি দুইটা প্রসেস সাইমালটেনিয়াসলি রান হচ্ছে, একই সাথে দেখতে পারবো তোমরা আউটপুট পাচ্ছি। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। একটু পরে বুঝছেন এগুলোর মানে? প্রথমটা যে হার্ডওয়্যার থ্রেড ইউজ করে, আর পরেরটা তো হচ্ছে যে জাস্ট একটা সিপিইউ একটা কোডকে দুইটা করেছে, আর এক একটা থ্রেড একটা লজিক্যাল প্রসেসর হিসেবে সি করে, মানে হ্যাঁ, দুই ধরনের সিস্টেম আছে, হয় আপনি হার্ডওয়্যারের ডিজাইন চেঞ্জ করতে পারেন, না আপনার সফটওয়্যার ডিজাইন চেঞ্জ করতে পারেন। হার্ডওয়্যার ডিজাইন চেঞ্জ বলতে প্রথমটা, এখানে কি আছে, ফিজিক্যালি অতগুলো কোড আছে এবং প্রতিটা আলাদা আলাদা থ্রেড আগে থেকে মেনশন করা আছে, অর্থাৎ সে ফিজিক্যালি ভাবে ডিজাইন করা। এটাকে ইন্টেল যেটা নাম দিয়েছে এটা হচ্ছে হাইপার থ্রেডিং। আবার এমন হতে পারে যে আমার চারটা কোর আছে, কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে কার্নেলকে এমন বুঝালাম যে আমার প্রতিটা কোরে দুইটা করে থ্রেড রান করা যায়। ওখানে বুঝানোর কিছু নাই, ওগুলো ওইভাবে ডিজাইন করা, আর এটা বুঝে দিচ্ছেন। এটা ভার্চুয়াল ট্রেডিং হবে, এটা হচ্ছে ভার্চুয়ালি ক্রিয়েট করা আলাদা। সে উপর থেকে মনে করবে সে 8টা ফিজিক্যাল করতেছে, অ্যাক্সেস করতেছে, ফিজিক্যাল কোর অ্যাক্সেস করতেছে, কিন্তু আসলে রান হচ্ছে ওই একটার উপরে। বুঝতে পারছি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এখানে টু লেভেলস অফ শিডিউলিং আছে। যেহেতু লজিক্যাল যেটা দেখলাম, লজিক্যালে কি হয়েছে, আমার কোর 4টাই, কিন্তু লজিক্যালি প্রতিটা কোরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তাহলে দুইটা ভাগে যদি ভাগ করে থাকি, আমার সফটওয়্যারে দেখবে হচ্ছে তার থেকে আমার কয়টা কোর আছে, 8টা আছে, কিন্তু আলোতে আছে 4টা নিচে। তাহলে তাকে নিচে গিয়ে আবার শিডিউলিং করতে হবে না, আমি প্রত্যেকটা অ্যাসাইন করে দিলাম যে এই কিউ এর মনে করেন কিউ নাম্বার 1 এর এত নাম্বার প্রসেস কোড নাম্বার 1 এ চলে যাবে, পরেরটা কোড নাম্বার 2 তে যাবে। কিন্তু নিচে গিয়ে আগে দেখলাম কি কোনটা গিয়ে গেছে সেম কোড, একটাই ফিজিক্যাল জিনিস, তাকে কিভাবে শিডিউলিং করব, তার জন্য আমাদের একটা শিডিউলিং অ্যালগরিদম ইউজ করা হয়। তাই এটাকে বলা হয় মাল্টি থ্রেডেড মাল্টি কোর সিস্টেমে টু লেভেলস অফ শিডিউলিং হয়ে থাকে। ফার্স্ট লেভেলের শিডিউলিং যেটা আমরা উপর থেকে করে আসতেছি এতক্ষণ ধরে, যে কোনো অ্যালগরিদম ইউজ করে, আর নিচে গিয়ে এই হার্ডওয়্যার থ্রেডকে অ্যাসাইন করা, যে কখন কাকে আমি অ্যাক্সেস করতে পারবো বা কখন কাকে আমি অ্যাসাইন করব, এই জিনিসটাকে নিচে গিয়ে আরেকটা অ্যালগরিদম কি করা হয়, ইউজ করা হয়ে থাকে। বুঝতে পারছি? এবার আসেন অ্যালগরিদম ইভালুয়েশন। আমি তো অ্যালগরিদম ইউজ করব, এখন অ্যালগরিদমটা কোনটা ভালো কোনটা খারাপ কিসের উপরে, হাউ টু সিলেক্ট সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম ফর অ্যান ওএস। আমি কাকে সিলেক্ট করব? প্রথম, ডিটারমাইন ক্রাইটেরিয়া দেন ইভালুয়েট অ্যালগরিদমস। যে কোনো কিছুকে যদি আমরা জাজ করতে হয় তাহলে কিসের বেসিসে জাজ করব সেটা আগে নির্ধারণ করতে হবে না?
মনে করেন আপনাকে আমি জাজ করতে যাচ্ছি একাডেমিক পারফরমেন্স হিসেবে, তাহলে আপনাকে কিভাবে জাজ করব? অনেক মাল্টিপল পরীক্ষা নিব, মাল্টিপল পরীক্ষায় যে হাইয়েস্ট মার্ক পাবে তাকে আমি হাইয়েস্ট কোনো একটা কিছু দিব, কেমন ইভালুয়েট করি সেটা কেমন। কিন্তু আপনি এখান থেকে যখন বাইরের দুনিয়ায় যান, বাইরের দুনিয়ায় আপনার একাডেমিক পারফরমেন্সের কোনো ভ্যালু আছে বলতে গেলে? জব সেক্টরে কিছুটা আছে, কিন্তু আপনার দৈনন্দিন জীবনে এটার কোনো ভ্যালু নাই। আপনি ইউএসএল অ্যালগরিদম নিয়ে আপনার জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন একটু বলেন তো। আপনার একটা কাজ দিয়েছে, বুঝে এটা কইয়া দেন 1 ঘন্টার ভিতরে, শিডিউলিং অ্যালগরিদম ইউজ করবেন, ভাগ করে ইউজ করবেন, সেটা আপনার ব্রেন ওইভাবে ইউজ করতে হবে। এবং সেখানে যে আপনাকে ওই কাজটা দিছে এবং আপনাকে জাজ করলো হচ্ছে আপনি কত এফিশিয়েন্টলি কাজটা করে দিয়েছেন। হ্যাঁ, আমরা যখন জাজমেন্ট করতে যাই, জাজমেন্টের ক্রাইটেরিয়া আমার কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হতে থাকে, কেমন। তাহলে আমরা এখানে কাকে ইভালুয়েট করতেছি? একটা অপারেটিং সিস্টেমের শিডিউলিং অ্যালগরিদমকে। তাহলে আমি চাইলে আমি টার্ন অ্যারাউন্ড টাইমের বেসিসে জাজ করতে পারি, আমি চাইলে ওয়েটিং টাইমের বেসিসে জাজ করতে পারি, কেমন। তাহলে কিভাবে জাজ করব? Deterministic modeling type of analytical evaluation takes a particular predetermined workload and defines the performance of each algorithm on that workload. অর্থাৎ আমরা প্রিডিটারমাইন্ড কিছু প্রসেস রাখবো, এতক্ষণ যেগুলো পড়ে আসছি ওই সবগুলো অ্যালগরিদম ওই ধরনের প্রসেসের উপর অ্যাপ্লাই করব। ধরেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সবগুলো অ্যালগরিদম এটার উপরে আগে প্রথমে কি করলাম? ইউজ করার পরে আমরা ধরলাম হচ্ছে আমরা ওয়েটিং টাইমের বেসিসে কি কাকে জাজ করব, আমাদের অ্যালগরিদমগুলোকে জাজ করব। ওয়েটিং টাইম মানে ওয়েট করে আছে, তা আমরা যত ওয়েটিং টাইম কমাইতে পারবো আমার জন্য তত ভালো। তা আমরা বললাম যে এই অ্যালগরিদমের মাঝখানে যার ওয়েটিং টাইম সবথেকে কম সে তাকে আমি কি করব? সিলেক্ট করব, কেমন। তার বেসে আমরা জাজ করতে পারি। এই জিনিসটা এখানে বলতেছে অ্যালগরিদম কিভাবে ইভালুয়েট করা। তো দেখেন, for each algorithm calculate minimum average waiting time, এবং এটাই কি হয় বেশিরভাগ অ্যালগরিদমের জাজমেন্ট হয়ে থাকে। ওয়েটিং টাইম যত কম সে তত ভালোভাবে কি করতে পারতেছে, প্রবলেম আবার কি বলতে প্রসেসগুলোকে ইভালুয়েট করতে, এক্সিকিউট করতে পারতেছে। ওয়েটিং টাইম কম মানে হচ্ছে আপনি প্রত্যেকেও দেখবেন কি তাড়াতাড়ি হচ্ছে, সোজা কথা। মাল্টিপল প্রসেস রান করতে দিয়েছেন কিন্তু দেখতেছেন কি খুব ফাস্ট হচ্ছে। যেমন আপনাদের মোবাইল ফোনে অনেকগুলো ফোন আছে, কি মনে করেন 3টা প্রসেস, 2টা গেম একসাথে চলতেছে, আপনি একটা গেম থেকে অন্য গেমে চলে গেলেন, দেখে সঙ্গে সঙ্গে ট্রানজিট করে ফেলছে, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেছে, আপনি খেলতে পারতেছেন। আবার অনেক সময় হয় কি ওটা লোড হইতেছে তো হইতেছে, দেখতেছি যে আমার হইতেছেই না, মাথা গরম হয়ে যায়। এটাই হচ্ছে ওয়েটিং টাইম। এরকম ওয়েটিং টাইম যত কম আপনার অ্যালগরিদমটা তত বেশি ভালো। এখানে দেখাইছে যে FCS বা FCMS অ্যালগরিদমটার মধ্যে ওয়েটিং টাইম হচ্ছে 28 মিলিসেকেন্ড, SGF এর জন্য হচ্ছে 13 এবং রাউন্ড রবিন এর জন্য হচ্ছে 23। তারপর জাজ কিসের বেসি করতেছি? ওয়েটিং টাইম, যেটা মিনিমাম 8টা মিনিমাম, তাহলে SGF না, তাহলে এটা থেকে ভালো। সমস্যা কি? ইন্ডিপেন্ডেন্ট মান, কারণ কিছু কার উপরে জাজ করে, সে বাস টাইমের উপরে ইভালুয়েট করে বা শর্ট করে। সেই ক্ষেত্রে যেহেতু আমরা এটা ভাবতেছি না এই দুইটা ইন্ডিপেন্ডেবল, তাহলে সেটার মতো কোনটা ডিপেন্ড করব? রাউন্ড রবিন ডিপেন্ড করব। বুঝতে পারছি? এই কারণে রাউন্ড রবিন সবথেকে বেশি ইউজ হয়ে থাকে। আপনাদের এতটুকু পর্যন্ত মিডের সিলেবাস। মিড নেক্সট সানডে, টাইম থাকবে 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, এইটার মাঝখানে দিন। বুঝতে পারছি? তো ভালো করে প্রিপারেশন নিয়ে আসবেন। কোশ্চেন থাকবে 6টা, যে কোনো 5টা আপনাকে আনসার করতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকবে, কি থাকবে না?